বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং এনপিপি ক্ষমতাসীন বিএনপির মিত্র রাজনৈতিক দল এবং আমার ডানে রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক কলামিস্ট কবি এবং চর্চা সম্পাদক সোহরাব হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আলোচনায় আবারও সংসদ সদস্যরা শুরুতে মনে হয়েছিল যারা বিরোধী দলে আছেন এবং সরকারি দলে আছেন তারা ওই গাড়ি প্লট এগুলোর দিকে নজর দেবেন না এবং স্থানীয় সরকারকে, কেননা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকদিনই নানা ধরনের কাঠামোগত রাষ্ট্র কাঠামোগত সংস্কারের প্রসঙ্গগুলো আলোচনা উঠছে যে একটা সময় পর্যন্ত আমাদের এটা প্রতিষ্ঠিত যে সংসদ সদস্যরা আসলে তারা আইনও প্রণয়ন করতে চান, আবার স্থানীয় সরকারের যে অ্যাক্টিভিটিস সেগুলোর মধ্যেও তারা থাকতে চান। তো এখনও আবার মনে হচ্ছে যে তাদের নজরটা ওইখানেও আছে। সো ডক্টর ফরহাদ, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন? ইতিমধ্যেই সংসদের ভেতরে বাইরে এইসব বিষয় নিয়ে আমরা অনেক কথা শুনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের আমাদের সহ আলোচক সোহরাব ভাই এবং আমাদের যারা তৃতীয় মাত্রা দেখছেন দেশে বিদেশে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এই সরকার ক্ষমতা আসার পর প্রথমেই আমরা প্রাইম মিনিস্টার সাহেব যখন সংসদ সদস্যদের নিয়ে একটা মিটিং করলেন, সেই মিটিংয়ে উনি ডিক্লেয়ার দিয়েছেন যে অতীতে যেভাবে মেম্বাররা গাড়ি এবং প্লট নেবে আমরা নেব না, এবং সেইভাবে সেটার ভাবে কাজ চলছে। শুল্কমুক্ত, হ্যাঁ, শুল্কমুক্ত গাড়ি এবং প্লটও নেবেন না, তিনি নিজে নেবেন না এবং তেনার দলের সবাইকেও সেই নির্দেশনা দিয়েছেন এবং সবাই হাসি মুখে এটা বরণ করছে যে না, তারা নেবে না। পার্লামেন্টে বিভিন্ন ব্যাপারে বিরোধী দলের নেতারা, বিরোধী দলের সংসদ সদস্য এবং অন্যরা বললেন যে না, আমরা এলাকায় গেলে আমরা মানুষের সাথে দেখা করার জন্য আমাদের তো কোনো জায়গা নেই, প্লেস নাই। দাবি করলেন, দাবি করার পর তাকে এখন একটা দিয়েছে যে না, প্রতিটা উপজেলায় মেম্বার অফ দি পার্লামেন্টরা গেলে তাদের জন্য একটা কক্ষ রাখা হবে, এবং সেই দাবিটা মেনে নিয়েছেন সরকারি দল এবং বিরোধী দল সবাই, এবং এটা হাসি খুশিভাবে সবাই এটা গ্রহণ করছে। নেক্সট একদিন দেখলাম বিরোধী দলের এক সদস্য পার্লামেন্টে বললেন যে আমাদের উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে, টিওনোর গাড়ি আছে, আমাদের গাড়ি নাই, আমরা কিভাবে যাব, কিভাবে নেব, আমাদের গাড়ির ব্যবস্থা করা হোক। তখন এই বিষয়টা নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে বললেন যে ঠিক আছে, এটা আমরা আলোচনা করেই করব। যেহেতু তবে আমরা দেখেছি যে ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন সবাই হাততালি দিয়ে ওই সংসদ সদস্য যখন বলছিলেন তার কথাকে স্বাগত জানাচ্ছিলেন। স্বাগত জানিয়েছেন, কিন্তু ইতিমধ্যে আবার আমরা দেখলাম পত্রিকায় যে ক্যাবিনেটে মিটিংয়ে শুল্কমুক্ত গাড়ির যে সুবিধাটা সেটা বাতিল করা হয়েছে। শুল্ক এখন সেইভাবে কি করবে, সেভাবে এখন একটা চিন্তা ভাবনা করে দেখবে যে কি করা যায়। এখন আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের সরকার প্রধান আছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি চাচ্ছেন যে যতটা সরকারের কম খরচ নিয়ে দেশটা চালানো যায়। আরেকটা প্রসঙ্গ আমি তুলেছিলাম যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার, কিন্তু অনেক সময় এটা অভিযোগ বিগত বছরগুলোতে সংসদ সদস্যদের কারণে আসলে সেটা করা যায় না, কারণ ওই এফার্টসটার মধ্যেও তারা নিজেদের নিয়ন্ত্রণটা রাখতে চান না। এটা কথা সত্য যে সংসদ সদস্যের মেন কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। স্থানীয় সরকারে এখানে আরেকটা বিষয়ও আছে, বিষয়টা হচ্ছে কি এলাকার একবার যে এলাকাতে সংসদ সদস্য হয়ে আসছেন তারা চায় যে আমার কি রাস্তাঘাট হলো, আমার এলাকার কি উন্নয়ন হলো, সেটা যদি মেম্বার অফ দি পার্লামেন্ট তার এলাকায় যদি সক্রিয়ভাবে কাজ না করতে পারেন, তারা তো নেক্সট ইলেকশনের কথাটা চিন্তা করেন। তাহলে তো আমাকে পরে যে ইলেকশন আমার ফেস করতে হবে, তখন বলবে যে আপনি কি এলাকার কি উন্নয়ন করছেন, কোন রাস্তাঘাটটা উন্নয়ন করছেন, কোন স্কুল কলেজ করছেন, কোন আমার এলাকার লোকের চাকরি দিচ্ছেন। এই সুবিধাটা তারা চেষ্টা নিবেই, নাহলে নেক্সটে তারা এই স্থানীয় সরকারের নির্বাচনে যদি এই স্থানীয় এলাকায় যদি নির্বাচনটা নেয় উন্নয়ন করার জন্য প্রতিশ্রুত থাকে,
যে আমি মেম্বার অফ দি পার্লামেন্ট যদি করেন, আপনারা যদি আমাকে মেম্বার অফ দি পার্লামেন্ট দেন, আমি এইগুলোর কাজ করব। অতএব তারা বাধ্য হয়। তাছাড়া পার্লামেন্টের মেম্বারদের তো আলাদা কোনো সুযোগ সুবিধা থাকে না ডাইরেক্ট সক্রিয়ভাবে, যদিও আর আমাদের দেশের স্থানীয় প্রশাসন বা স্থানীয় সরকারটা এইভাবে শক্তিশালী মজবুত হয় নাই যে উইদাউট মেম্বার অফ দি পার্লামেন্ট ছাড়াই কাজগুলো করা যাবে। জি, মিস্টার সোহরাব হাসান। ধন্যবাদ ফরহাদ ভাইকে, শুভেচ্ছা। এই বিষয় নিয়ে আপনি অতীতে নানা সময় বহু কথা বলেছেন, লিখেছেনও। আসলে স্থানীয় সরকার নিয়ে আমাদের ধারণাটাই বোধহয় ধোঁয়াশা, অস্পষ্ট, ভ্রান্ত বলা যাবে, ভ্রান্ত বলা যায়। কারণ স্থানীয় সরকার একটা কাঠামো, কেন্দ্রীয় সরকার একটা কাঠামো। আমাদের একটা সমস্যা হয়েছে যে এককেন্দ্রিক শাসন, তো পুরো বাংলাদেশ হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের অধীনে। ফেডারেল সরকারের অনেকগুলো স্তর থাকে এবং সেখানে স্থানীয় সরকার কাজ করে। কিন্তু আমাদের মনে হচ্ছে যে এখনও স্থানীয় সরকার সেই আইয়ুব খানের যে বেসিক ডেমোক্রেসি, অর্থাৎ সরকারের একটি অঙ্গ সংগঠন বা অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। ফরহাদ ভাই যেটা বললেন, আমি শেষ কথাটার আগে জবাব দেই। বললেন যে স্থানীয় সংসদ সদস্যরা তো চান তার এলাকায় উন্নয়ন হোক, জনগণের কাছে তার প্রতিশ্রুতি থাকে। আমাদের যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে 90-এর পর যদি বলি, এই উন্নয়নের জন্য জেতেননি, বরং যারা উন্নয়ন করেননি, মানে বিরোধী দলে ছিলেন, বিরোধী দলের সংসদ সদস্যরাই কিন্তু জয়ী হয়েছেন, মানে সুষ্ঠু নির্বাচনে। অর্থাৎ ক্ষমতাসীন দল বিভিন্ন প্রকল্প নেওয়া, বিভিন্ন কী বলে স্থাপনা তৈরি করে জনসমর্থন কিন্তু পাননি। এটা হচ্ছে একবারে, আপনি যদি 96 থেকে বলেন, 96, 2001, 2008, 91 তো স্বৈরাচারের পরে হলো। সুতরাং মানুষ দেখতে চায় যে জনপ্রতিনিধির কাছ থেকে জনগণের প্রতি তার যে মমত্ববোধ, তার যে ভালোবাসা, তার যে দরদ, এটা কতটা আন্তরিক, এটা দেখতে চায়। আর যেমন গাড়ি নেওয়া না নেওয়া, এখন তাহলে তো যে সংসদ সদস্য সংসদে বললেন যে এলাকায় আমরা লজ্জা পাই যে গাড়ি নেয়, ইউনিয়নের গাড়ি আছে, ওসির গাড়ি আছে, ডিসি গাড়ি আছে, আর তাকে প্রথমেই বলা উচিত যে তিনি যে পরিবহন ভাতাটা পান 70,000 টাকা একজন সংসদ সদস্য, যে আমি এই পরিবহন ভাড়া নেব না, তাহলে গাড়ির কীভাবে ব্যবস্থা করতে, তাহলে একটা কেন্দ্রীয় পুল থাকতে হয়। যখন সংসদ সদস্য তার এলাকায় যাবেন, তিনি পরিবহনের যানবাহনের সুবিধা পাবেন। কিন্তু তাকে গাড়ি দিতে হবে, তিনি তো সরকারি কর্মকর্তা না, তিনি সরকারি কর্মচারী না, যে তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এই রাষ্ট্র পরিচালনার জন্যে তিনি হচ্ছেন একজন নীতি নির্ধারক। তাই নীতি নির্ধারক যদি তাহলে তো তার নির্বাচনী ইশতেহারে বলতেন যে আমরা গাড়ি চাই, বা এখন সেই যে গাড়ির সুবিধা পেতেন, এবং অধিকাংশ সংসদ সদস্য, এটা দুর্ভাগ্যজনক যে তারা গাড়ি এনে বিক্রি করে দিয়েছেন, এবং এজন্য সরকারি বিরোধী উভয় দলের এই জায়গায় সবসময় তারা ঐক্যবদ্ধ বিক্রি করেছেন। অনেকে আবার বিক্রি না করে নিজে ব্যবহার করেছেন। এখন একটা হতে পারে যে তাদের এলাকায়, যদি তারা এলাকায় জনগণের সঙ্গে কাজ করে, ওটা পরিবহনের ব্যাপারটা কী হবে, কীভাবে করা যায়। কিন্তু শুল্কমুক্ত সেই, এবং সেটা তো মন্ত্রিসভার বৈঠকে বাতিল করা হয়েছে। আইনটা বাতিল করা হয়েছে কিনা জানা নেই। আইনটা বাতিল করা হয়েছে। আচ্ছা, আইনটা বাতিল করা হলে তাহলে ওই আইন ফিরে আসবে না। দ্বিতীয় হচ্ছে উপজেলা পরিষদে যে তার বসার জায়গা, এটা আমি মনে করি খুবই মারাত্মক, মানে খুবই ক্ষতিকর। তাহলে স্থানীয় প্রশাসনের বা স্থানীয় সরকার সংস্থার যে আলাদা গুরুত্ব, মর্যাদা, সক্রিয়তা, স্বাধীনতা এবং ক্ষমতা কিছুই থাকবে না। কারণ ওই এলাকার যে পদেই থাকুন, স্থানীয় যে এমপিকে মনে করেন তার কথাই এখানে আইন হবে, ব্যতিক্রম হতে পারে। এবং এক্ষেত্রে আরও যে জটিলতা হবে, সরকারি দলের সংসদ সদস্যকে একভাবে দেখা হয়,
বিরোধী দলের সংসদ সদস্য আরেকভাবে দেখা হয়, অর্থাৎ সরকারি দলের সংসদ সদস্য সেটাকে অবশ্য মান্য মনে করে যে এটা করতেই হবে। বিরোধী দলে মনে করে যে যেহেতু সরকার তার সরকারই তাকে পছন্দ করে না বা তার সঙ্গে নেই, এটি একটা। আচ্ছা, আমরা 50 জন নারী সংসদ সদস্য নির্বাচিত করতে যাচ্ছি, তারা কোথায় বসবেন? যদি আপনি সংসদ সদস্যদের জন্য এই সুযোগ থাকে, তাহলে তাদের জন্য কি আলাদা হবে? তাদের জন্য কি তিনটি তো না, 6টি নির্বাচনী আসন মিলে একটি বসার জায়গা থাকবে? মানে এটা একটা জটিল প্রশ্ন। আরেকটা প্রসঙ্গ তো অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার আছে। সংসদ সদস্য যে প্রিভিলেজ বা সুযোগ সুবিধার মধ্যে এটা হচ্ছে বিতর্কের আরেকটা জায়গা, যে তারা রেড পাসপোর্ট ব্যবহার করেন অনেকে। তো রেড পাসপোর্ট তো সাধারণত ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ডিপ্লোম্যাটদের জন্য। তো এই বিতর্কটা আছে, আপনার অপিনিয়ন কি? এটি অন্য দেশে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ব্লু পাসপোর্ট, আমরা যারা অর্ডিনারি সিটিজেন আমাদের জন্য গ্রিন পাসপোর্ট, কিন্তু ডিপ্লোম্যাটদের জন্য রেড পাসপোর্ট। কিন্তু আমাদের দেশের সংসদ সদস্যরাও কখনো কখনো অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা রেড পাসপোর্ট ইউজ করে। প্রথমত হচ্ছে যে এই যে কোনো আইন বিধি পরিবর্তন করে সুযোগ বাড়ানোর জন্য যে করা হয়, তাহলে তার দায়বদ্ধতাটা তো নিজের প্রতি, নিজের স্বার্থ সুরক্ষার জন্যে, নিজের স্বার্থ দেখার জন্যে, জনগণের স্বার্থ কতটা দেখায়। এই যে লাল পাসপোর্ট ব্যবহার করে কী জন্য করে? তাকে ভিআইপি সুবিধা পাওয়ার জন্য। তা একজন সংসদ সদস্য, তিনি তো জনগণের প্রতিনিধি, তিনি তার ভিআইপি সুবিধার দরকার কি? মানে এই মানসিকতা থাকা দরকার। এবং কূটনৈতিক অন্য দেশে যদি এরকম কোনো সুবিধা থাকে, এক হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে মন্ত্রী হলে তিনি তো এক ধরনের সরকার নির্বাহী বিভাগের অংশ, সরকার নির্বাহী বিভাগের লোক। তার সংসদ সদস্য তো আইনসভা। সমস্যা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগকে তদারক করা, জবাবদিহি আদায় করার জন্যই কিন্তু আইনসভা। এখন আইনসভার প্রতিনিধি যদি নির্বাহী বিভাগের সুযোগ সুবিধা চান বা নেন, তখন কিন্তু আর তার জবাবদিহিটা করতে পারেন না। আপনি এই বিষয়ে কিছু, ডক্টর ফাহাদ? আমি উপজেলা পরিষদে যে এমপিদের বসার ব্যাপারে, এটা আমি মনে করি সঠিক হয়েছে। কারণ হচ্ছে একজন উপজেলায় আপনি এমপি যখন এলাকায় যাবেন, জনগণ তো আপনাকে ছাড়বে, তো জনগণ কোথায় তার সাথে দেখা করবে? এমপির বাড়িতে করবে না, এমপি তো অনেকের তো এমপি বাড়িতে সেই ব্যবস্থা তো নাই। আর ওই যে আপনি নারী সদস্যের কথা বললেন, সব ভাই আপনার প্রতি আমার সম্মান রেখেই বলছি, এমপিদের জন্য একটা কক্ষ, এটা তো বলি নাই যে শুধু নির্বাচিত সদস্যরাই এখানে বসতে পারবে। না, উনি সেটা বলেননি। উনি বলেছেন যে নারী সদস্যরা কখন কোথায় কিভাবে বসবে? তাহলে পাঁচটা নির্বাচনী আসনে একটা রুমে বসতে পারবে, সবাই তো আর মিলে একসঙ্গে যেতে পারবে না। পাঁচটাতেই গিয়ে বসবে কিনা, বা দুটো জেলায়? পাঁচটাতে বসবেন না, তার তো উনি তো 5টা নির্বাচনী আসনের 3টা ডিস্ট্রিক্ট বা 3টা জেলা বা দুটো জেলা বা 5টা নিয়ে যখন যেখানে যাবে ওই জায়গায় বসবে। কিন্তু আমার মনে হয় বাড়িতে অনেকে পর্যাপ্ত ব্যবস্থা নাই, উপজেলায় যদি থাকে সেটার জন্য বসলে তাতে কোনো ওই যে স্থানীয় সরকার প্রশাসনে যে ক্ষতিকর হবে, বা আপনি যদি ওই ক্ষমতাটা ইউজ করতে মনে করেন যে এমপিরা ইউজ করবে, সেটা তার বাড়িতে করতে পারবে, সেখানেই যা করলে বলবে, ওই বসার স্থান নিয়ে করার কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ সরকার যখন স্থানীয় সরকার সংস্থাগুলোতে উপদেষ্টাদের, বিশেষ করে উপজেলা পরিষদে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা, এমপিদের উপদেষ্টা করেছিলেন, সেটা নিয়ে প্রশাসনের মধ্যে চাপানোতর ছিল। বিরোধী দল তখন এর বিরোধিতা করেছে বেশ জোরালোভাবে। এখন আজকে যদি আবার সেই প্রতিনিধি, তাহলে একটা সহজ এবং গ্রাম অঞ্চলে, মানে ঢাকা শহর বা চট্টগ্রাম বা যদি এই দুই একটা শহর বাদ দিলে, গ্রাম অঞ্চলে একজন এমপির জন্য একটি বাসা ভাড়া, মানে একটি ঘর ভাড়া, মানে তার অফিস পরিচালনার জন্য সেটা কত রাষ্ট্রের খরচ? সেটা খুবই কম যদি না থাকে। আপনি তো বলেছেন যে যদি সবার হয়তো বাসায় ওই সম্ভবত এলাকার জন্য এমপি মহোদয় একটা ভাতা পান, তো এলাকার জন্য, এবং একজন কর্মীও পাওয়ার কথা। ভাই অনেক জায়গা আছে, ধরেন আমার নড়াইলে 2টো থানা মিলে একটা নির্বাচন এলাকা। এখন এই নির্বাচন এলাকায় একজন দেখা করতে যদি 25 মাইল পরে এখানে একজন দেখা হয় সংসদ সদস্যের বাড়িতে, তার যে সুযোগ কষ্ট হবে
তার যে টাকা অর্থনৈতিক খরচ হবে, বরং যদি সদরের পোপারে টিউনোর অফিসে ওখানে যদি তার একটা অফিস থাকে অনেক কম হবে। অর্থাৎ এইটার জন্য যে উপজেলাতে যদি মেম্বার অফ দি পার্লামেন্ট বসে তাহলে তার প্রভাবটা বাড়বে। মেম্বার অফ দি পার্লামেন্টের প্রভাব যদি কিন্তু একজন সংসদ সদস্য তো দীর্ঘদিন যাবত ওই কনস্টিটিউয়েন্সিতে রাজনীতি করেন, নির্বাচন করেছেন, তার তো কোনো না কোনো স্থাপনা না কিছু তো আছে যেটাকে তার পলিটিক্যাল অফিস হিসেবে সে ব্যবহার করেছে, সেভাবেই ব্যবহার করতে পারে। আমরা শিওর না সেটা করলে বা ওখানে আমি করলে আমার তেমন কোনো ক্ষতি মনে করি না। আপনি রেড পাসপোর্ট নিয়ে কোনো রেড পাসপোর্ট তো এটা তো এখন হয় নাই, এটা তো 72 পর থেকে না আমরা আলোচনাটা করছি যেটা, কারণ এই ডিবেটটা সবসময় যদি ইউজ করে আছে, এখন সচিবদের সম্ভাবনা আছে। না সচিবরা তো পাসপোর্ট ইউজ করে, ব্লু পাসপোর্ট। হ্যাঁ, মেম্বার অফ দি পার্লামেন্টটা রেড পাসপোর্ট পড়লে তো রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না। রাষ্ট্রের কোনো ক্ষতি হয়? তার জন্য কি রেড পাসপোর্টের জন্য কি আলাদা টাকা পয়সা খরচ দিতে হয়? এখন আপনি বলেছেন যে মেম্বার অফ দি পার্লামেন্টের ভিআইপি না, কিন্তু রেড পাসপোর্ট একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্টে না না চিহ্নিত সেটা। ডিপ্লোম্যাটিক এবং আমাদের অ্যাজ পার আদে ডিপ্লোম্যাটস অর্ডিন্যান্স প্রেসিডেন্ট অফ অর্ডিন্যান্সে কি আছে, এমপিদের যে পজিশন দিয়ে আছে তাতে তো তার তেমনি ভিআইপি। আপনি ভিআইপিটা কি সরকারি কর্মকর্তারা জয়েন্ট সেক্রেটারির উপর থেকে সব অল ভিআইপি। যে দেশের প্রধানমন্ত্রী এখন ভিআইপি মর্যাদাই তুলে দিতে চাচ্ছেন ধীরে ধীরে, এই মাননীয় মান্যবর মহামান্য শব্দ তুলে দিতে চাইছেন, সেখানে কেন না? এখন মাননীয় মান্যবর এটা আমাদের দেশের প্রাইম মিনিস্টার এখন এটাকে সঠিক কাজ করছে, কারণ এটাকে এমনভাবে তেল দেওয়া হয় যাতে বাংলাদেশে তো আমরা ভিআইপি ভিভিআইপি কালচারে অতিষ্ঠ। কারণ এসব বলার পরও কিন্তু সংসদে তেলের পরিমাণ কমেনি না, তবু এই যে গত 2-3 দিন আগে দেখলাম মেম্বার অফ দি এক সংসদ সদস্য মহামান্য যেহেতু বলছে, উনি না করেছে, উনি বলছেন যে আপনি মাননীয় সংসদ সদস্য আপনি মহামান্যটা বাদ দেন। মানে উনি চাচ্ছে যে নরমাল সিস্টেম। আমি মিস্টার সোহরাব হোসেন আরেকটা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এটা অনেক আগে থেকেই বিভিন্ন মহল থেকে বিভিন্ন জন বলছিলেন এবং আমরা অনেক সময় বলে কিছুটা নানা বিব্রত পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এবং পুলিশ আপনি দেখেছেন যে বলছে যে যে কোনো সময় জঙ্গি মানে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা আছে এবং একটা অ্যালার্ট তারা জারি করেছেন। না এটা তো খুবই উদ্বেগের বিষয়। যে কোনো মানে এটা সরকার জানি না অন্তর্বর্তী সরকার এটা চেপে রেখেছে বা কোনো রকম অন্তর্বর্তী সরকারের সময় সে সময় কথা বলাই যায়নি, জঙ্গির আশঙ্কাটা করা হয়নি অন্তত, বরং অনেকে ছেড়ে দেওয়া হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে, অথবা ওই সরকারের কাছে জঙ্গিরা কি বলে হুমকি ছিল না। হ্যাঁ, সুতরাং এই সরকারের কাছে যদি এই জঙ্গিরা হুমকি, এবং এটাও খবরে দেখলাম যে একটি নিষিদ্ধ সংগঠন চাকরিচ্যুত একটি বাহিনীর চাকরিচ্যুত 2 জন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করেছে বা তার যোগাযোগ করেছে, তারা কোনো ষড়যন্ত্র করতে পারে। এ কারণে তারা এটাও ভয় পাচ্ছেন যে ঢাকা শহর, শাহবাগ, রমনা ইত্যাদি এলাকায় সংসদ ভবন বোমা মারতে পারে। এখন এটি তো গোয়েন্দা বা পুরোপুরি প্রথমত হচ্ছে এটা উদ্বেগের বিষয়। এবং আমার একটা বিষয় আমি জানি না, নট শিওর, আপনি এই জন্য আপনি পুলিশের ক্ষেত্রে পাবলিক করা উচিত ছিল, মানে যে কোনোভাবে এটা পাবলিক স্পেসে এই আলোচনাটা হচ্ছে, ইনফরমেশনটা এসছে, সেটা কি ভালো হলো না খারাপ হলো? আমরা শিওর এটার তো দুটো দিক আছে। একটা হচ্ছে যে পাবলিক যদি না করে, যদি ঘটনা ঘটে যায়, ওকে, তখন কিন্তু একটা মানে সরকারের উপর একটা দায়টা পড়ে যাবে যে সরকার জেনেও এই ঘটনা মানুষকে সতর্ক করেনি। আরেকটি হচ্ছে যে এই সরকারের অবস্থানটা জানানো, যে একটা তো বলা হয় যে 24-এর পর, জুলাই অভ্যুত্থানের পর যারা ক্ষমতায় এসেছিলেন তাদের সঙ্গে জঙ্গিদের সম্পর্কটা কি বলে, মানে কোনো না কোনো যোগাযোগ বা এরকম একটা কথা বলা হয় যে, অর্থাৎ বৈরী ভাবেনি কেউ, যে ওই সরকারও জঙ্গিদের বৈরী ভাবেনি, আবার জঙ্গিরাও ওই সরকারকে বৈরী ভাবে। এখন নির্বাচিত সরকারকে যদি এটা ভাবে, এবং নানা দেশের ভিতরে বাইরে নানা তো চক্র থাকতে পারে, আছে এটা নিশ্চিত না, এটা বলতে পারবে একমাত্র গোয়েন্দা বিভাগ। কিন্তু সরকারের সতর্কতা এবং জানানোর এটা হচ্ছে, এবং একই সঙ্গে বলছে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এটা যদি সত্যিই প্রথমত হচ্ছে যে
আমরা তো আওয়ামী লীগ আবার অনেক জঙ্গির ঘটনা দেখেছি যে সেটা সাজানো বা সেটা যথার্থ ছিল না, আবার হলি আর্টিজানের মতো ঘটনাও ঘটেছে। তো সুতরাং এই যে না জানানোর কথা, যে প্রসঙ্গটা আসছে, যদি তাহলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে কিনা বা মানুষ একটু ভয় পেয়ে গেছে কিনা, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বা আগাম মানে ঘটনা ঘটার পরে ব্যবস্থা নেয়ার কোনো ফল হয় না, ঘটার আগে যদি ব্যবস্থা নিতে পারে সেটাই ভালো। সেক্ষেত্রে আমি বলবো যে ঢাকা কী বলে পুলিশ সদর দপ্তর থেকে যে সতর্ক বার্তা দিয়েছে সেটাই জননিরাপত্তার জন্য, এবং জনগণ সচেতন থাকলেও আসলে অনেকখানি সজাগ থাকলে, এবং জনগণ এটাও মনে করবে কে কার সাথে কথা বলছে, কে কোথায় তৎপরতা, নাগরিক সতর্কতা, সজাগ। তবে একটা বিষয় হলো এটা রাজনৈতিক কোনোভাবেই যাতে ব্যবহার করা না হয়, কোনো মানে এখানে যেন পক্ষ বিপক্ষ না, অর্থাৎ অমুক বিরোধী দলে আছে, সরকারকে সমর্থন করে না, আর সুতরাং তাকে এই জঙ্গি ট্যাগ লাগানো। ডক্টর ফরিদুজ্জামান, হ্যাঁ, পুলিশ যে জঙ্গির বিষয়টা বলেছে, অবশ্যই পুলিশের কাছে রিপোর্ট আছে, গোয়েন্দা রিপোর্ট আছে, এবং সেইভাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব বা আদার্স যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, এটা প্রোটেক্ট করার মতন ইনশাল্লাহ সেই দক্ষতা আমাদের আছে। আর এই রিপোর্টটা আমাদের সংশ্লিষ্ট সমস্ত জায়গায় দিয়ে দিতে পারত, এবং হয়তো দিয়েছে, কিন্তু এখানে একটা সুবিধা কি যে পাবলিক করে দেওয়ার কারণে একটা প্যানিক সৃষ্টি হয়ে যেতে পারে। সুবিধা না, হ্যাঁ, এটা অসুবিধা আপনি বলছেন। হ্যাঁ, আমি এটা আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি মানুষ কথা বলছে পাবলিকের ভিতরে যে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে সারা বাংলাদেশে। একটা দিক দিয়ে শুধু সুবিধা, কালকে দেখলাম আমি কিছু মানে মিস ইনফরমেশন বলেন, ডিসইনফরমেশনই, যে আজকে থেকে কারফিউ, মানে পরে কারফিউ জারি করা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জড়িত হবে, বের করবে এক এক গুজব, এক একটা করে একটা গুজব করবে, যেটা পাবলিকের আসলে ভয়ের সৃষ্টি হতে পারে, প্যানিক হতে পারে। কিন্তু পাবলিকরা রাস্তাঘাটে চলাচল করবে, সেই অবস্থায় একজন বোম মারবে, এটা চাইতে বরং সরকার অবশ্যই জানার পর যে ব্যবস্থা করছে অবশ্যই করবে, কিন্তু পাবলিকলি এটা না বললেই আমার মনে হয়। আমি একটা মানে জনজীবনের যে সংকট, সেটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিদ্যুতের লোডশেডিং গ্রামে তীব্র, শহরে বাড়তে শুরু করেছে। একই সঙ্গে জ্বালানি সংকটের সঙ্গে তাল মিলিয়ে এখন দ্রব্যমূল্য বাড়ছে। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে সরকার? বা এটা জনজীবন লোডশেডিং যেটা ব্যাপারটা, আমাদের তো বিদ্যুৎ উৎপাদন কি দিয়ে হয়? তেল দিয়ে উৎপাদন হয় মেনলি, আর কয়লা দিয়ে হয়। কয়লা ভিত্তিক আছে, খুবই কম তেল। এখন এটা তো সারা শুধু বাংলাদেশে না, এটা তো বিশ্বের অনেক দেশে তেলের এই যুদ্ধের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবু এই সরকার আপ্রাণ চেষ্টা করছে তেলের মূল্য বৃদ্ধি না করার জন্য। এই যুদ্ধটা অনেক দিন হয়ে গেল, তেলের মূল্য বৃদ্ধি করছে মাত্র 3-4 দিন হয়েছে, অনলি 3-4 দিন হয়েছে। এখন তেলের মূল্য বৃদ্ধি হলে তো দ্রব্যমূল্যর দাম বাড়বে, গাড়ি ভাড়া বাড়বে। এর জন্য আমাদের সাময়িকভাবে এটা করতে হবে, মেনে নিতে হবে, এবং সরকার চেষ্টা করছে যাতে এটাকে স্বাভাবিক রাখা দেওয়ার জন্য। আমাদের প্রাইম মিনিস্টার এখন আপ্রাণ চেষ্টা করছে তেলের এই মূল্যর জন্য ক্রাইসিসের ব্যাপারে একটা কমিটিও করছে পার্লামেন্টে, সরকারি দলের 5 জন, বিরোধী দলের 5 জন। এই মনে হয় প্রথম একটা কমিটি হলো যে সরকার এবং বিরোধী দল মিলে এটা ক্রাইসিসটা মিট আপ করার জন্য। এর আগে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টে এই ধরনের কিছু করা হয়নি, আমরা দেখিও নাই। দেখ, তখন হয়তো সংসদে এই পরিবেশটাও ছিল না, কিন্তু এর মধ্যে সরকারের বলবো যে ব্যর্থতা যদি নাও বলি, ঘাটতি বা ভুল পদক্ষেপ। প্রথমে সরকার স্বীকার করলেন না যে জ্বালানি সংকট আছে। জ্বালানির দাম বেশি দিতে কিন্তু অন্তত জ্বালানি যারা ব্যবহার করেন পরিবহনে, তাদের খুব আপত্তি ছিল না, কারণ এখনও ওই ফিলিং স্টেশনে বেশি পয়সা দিয়ে কিন্তু বেশি তেল নেন। হয়তো তাকে 10 লিটারে বেশি দেবে না, কিন্তু 20 লিটার নেন, সংখ্যা খুব কম। আচ্ছা,
আর এই সংখ্যা কম না, কারণ আমাদের পরিচিত আমাদের অফিসের গাড়ি যারা চালান তারা তো এটা বলেন যে আমি 500 টাকা বেশি দিয়ে বেশি তেল নিয়ে আসছি, মানে 500 টাকা তাকে বাড়তি দিতে হয়েছে তেলের পরিমাণ বাড়ানোর উৎকোচ হিসেবে যেন এক ধরনের ঘুষ হিসাবে। যেন বেশি আচ্ছা, তেল এখন পাওয়া প্রশ্ন যায়। হচ্ছে সরকার সংসদীয় কমিটি করেছে, যদিও দেরিতে করেছে, ভালো, এটি ভালো প্রস্তাব, বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী করেছে, কিন্তু সরকার তদারকিটা, মানে এই যে ঢাকা শহরে কত 200 ফিলিং স্টেশন, 200 ফিলিং স্টেশনে পাহারা দেওয়ার মতো লোক সরকারের নেই। ভাই, তো পুলিশও দিয়েছে, র্যাবও দিয়েছে। হ্যাঁ, দিয়েছে, এটা পুলিশ অনেক কলম পরে। দিয়েছে প্রতিটা আচ্ছা, পুলিশ আচ্ছা, স্টেশনে। তাহলে বলতে হবে যে তাহলে এবং সরকার আবার বলছে যে তেল মজুদ হচ্ছে, তেল পাচার হচ্ছে, তাহলে এই পাচার কে করছে, মজুদ কে করছে, এটা চিহ্নিত করছে কয়টি? কিছু উদ্ধার করেছে বিভিন্ন জায়গায়, পুকুর বা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে যে 3 কিলোমিটার লাইন 6 ঘন্টা অপেক্ষা করতে হয়, আরও বেশি অপেক্ষা করতে হয়েছে এই কয়েকদিন আগে। মানে এটার মানে এই ঘটনা মনে হয় যে সরকারের যে ব্যবস্থাপনায় ঘাটতি আছে। আপনার নীতিগত সরকার তেল আনছে, মানুষকে আশ্বস্ত করছে, জাহাজ ভিড়ছে, এগুলোর ব্যাপারে কোনো আপত্তি আমাদের নেই। মানসিক পরিবর্তন আনতে হবে। আচ্ছা, মানসিক কারণ পরিবর্তন, ওই যে 200 টাকা বা 500 টাকা যে ঘুষ দিচ্ছে, এটা তো সরকার কিভাবে ঠেকাবে? ও এটা তো মানসিক পরিবর্তন আনতে হবে। না, উনি বলছেন যে রেশনিংটা সেখানে করা তদারকি, হচ্ছে। রেশনিং করুক, সবার জন্য করুক, হ্যাঁ, সবার জন্য করুক, কিন্তু ভিআইপিদের জন্য রেশনিং হবে না, বা যাদের বেশি তেল দরকার হচ্ছে তাদের জন্য রেশনিং হবে না। রেশনিং হবে শুধু বাইকওয়ালা এবং যারা উবার চালায় তাদের জন্য, সেটা তো হওয়া উচিত না। আর দ্বিতীয় হচ্ছে যে কি পরিমাণ তেল আছে, মানে আমাদের কতদিনের আছে, যদি পুরো মাসে 1 মাসের থাকে, 2 মাসের থাকে, সেটাও স্পষ্ট করা যে এত অকটেন আছে, এত ডিজেল আছে, এত পেট্রোল আছে, এত কেরোসিন আছে, এবং এটার কোনো, এবং অকটেন এবং ডিজেল তো উপজাত হিসেবে পাই, সেখানে পেট্রোলটা যদি আমরা বেশি আনতে পারি, না ডিজেল, ডিজেল আপনার এই যে আমাদের কৃষিকাজে লাগে, হ্যাঁ, আমাদের আচ্ছা, বিদ্যুতে তারপর লাগে। ভাড়া বাড়ানো হয়েছে প্রায় একই হারে। আমার মনে হচ্ছে যে একটু গরিব মানুষের উপর একটু চাপটা বেশি, কেরোসিনের ভাড়া, আর কেরোসিনের দাম বেশি হলে গরিব মানুষই কিন্তু না, ডিজেলের দাম ক্ষতিগ্রস্ত বেশি হয়। হলে। আচ্ছা, ডিজেল তো হয়ই, কেরোসিন কারা ব্যবহার করে, দ্বিতীয় আরও গরিব মানুষ যারা, দ্বিতীয় হচ্ছে যে কৃষিতে যে ডিজেল ব্যবহার করে, সেখানে দামটা দেখা যেতে পারে। বরং অকটেনের দাম যদি আরেকটু বাড়াতে, সেটা অনেকেই না, এই প্রস্তাবটা ভালো যে অকটেন দাম বাড়ায়, ডিজেলের দাম কমায়, যাতে আমাদের প্রান্তিক কৃষকরা যাতে মানে উৎপাদন সাধারণ করতে মানুষের উপর পারে। চাপটা কম পড়ে। দ্বিতীয় হচ্ছে যে সরকার, মানুষের মধ্যে উদ্বেগটা রয়েছে, এই যে কোথাও কোথাও হয়তো চাহিদার বেশি তেল নিয়েছে, কেন যে তেল থাকবে না, তো সরকারে এটা শুধু মন্ত্রী সংসদে বক্তৃতা দিলেই হচ্ছে না, এটা প্রচারটা জোরদার হওয়া দরকার এবং তদারকিটা জোরদার হওয়া দরকার। কারণ আপনি যদি এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দেখেন যে 10টা ফিলিং স্টেশনে 5টায় সাইনবোর্ড ঝোলানো যে তেল নাই, তাহলে তো মানুষ শঙ্কিত হবেই, যা মন্ত্রী যতই বলুন না কেন। এখন সবটা মিলে সরকারের, আমি বলবো যে প্রশাসনিক যে পদক্ষেপটা নেওয়া উচিত ছিল, সেখানে ঘাটতি আছে, এই ঘাটতিটা যত দ্রুত কমবে। এবং আরেকটা, এবং হ্যাঁ, জি, আপনি বলুন। না, আরেকটা হচ্ছে যে সবাই ভাবছে, সরকার থেকে শুরু করে সবাই ভাবছে যে যুদ্ধটা বোধহয় কালকে শেষ হবে, কিন্তু যুদ্ধটা তো কালকে শেষ হবে গ্যারান্টি নেই, এটা একটু guarantee কিভাবে বলতে পারবে না কেউ। আমি বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য এগুলো একটার সঙ্গে সম্পর্কিত, কিন্তু শুধু মানুষ তো আসলে সব দিক থেকে একটা চাপে। দ্রব্যমূল্য না, জনজীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব। আমাদের জ্বালানি এমন একটি পণ্য যার প্রভাব আপনি কৃষিতে পড়বে, শিল্পে পড়বে, ব্যবসা বাণিজ্যে পড়বে, পরিবহনে পড়বে, নিত্য, এবং তার যেমন পরিবহন ব্যয় বাড়লে খাদ্যের ব্যয় বাড়বে, তার দাম বাড়বে। এখন এটি মানে, আর আমাদের একটা আমদানি নির্ভর একটি দেশ, এত 17-18 কোটি মানুষ, মানে এটা খুবই, যে যারাই সরকার থাকুক, আমরা সরকারকে অনেক সমালোচনা করতে পারি, কিন্তু এটা সামাল দেওয়া খুব কঠিন। এবং সেখানে যদি মানুষের মধ্যে এই ধারণা হয় যে সরকার পারছে না, সেটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। না, এটা এই সরকার তো প্রায় 2 মাস 8 দিন না 10 দিন হলো মাত্র আয়ো,
2 মাস এর ভিতর বিশাল একটা ক্রাইসিস, যুদ্ধ শুরু হয়ে গেল। আমি বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি যে পেট্রোল পাম্পে যারা তেল দেয় তারা বলছে ভাই এই যে বাইকওয়ালা এখন তেল নিয়ে গেল, আবার 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে বা 5 ঘন্টা পরে আবার কার্ড আসবে। দিয়ে দেখ, মানে একটা কিছু এখন এইটা আইডি কার্ড না, এখানে একটা হচ্ছে যে বাইকের নাম্বার এবং কার্ড দেওয়া থাকবে। এই কার্ডে যে পেট্রোল পাম্পে যাবে ওই কার্ড দেখাতে হবে, হ্যাঁ যে তুমি 10 লিটার তেল নিছো, কালকে নিয়ে আবার আজকে আসছো কেন? আপনি যে সমাধানটা দিলেন, এই সমাধানটা সরকার গ্রহণ করলেই তো হয়। ওই কার্ড দিলে, যে কার্ড ছাড়া কোনো হবে না। যে আমরা লক্ষ্য করছি যে সংসদ অধিবেশন শুরু হবার পর থেকেই জুলাই চার্টার নিয়ে বেশ বিতর্ক, গণভোট নিয়ে বিতর্ক, সংসদের ভেতরে বিতর্ক আছে, বাইরে বিতর্ক আছে, এবং প্রধানমন্ত্রী আবারও সবাইকে আশ্বস্ত করবার চেষ্টা করেছেন তার সর্বশেষ বক্তৃতায় যে জুলাই চার্টারের সবগুলো অঙ্গীকার তারা রক্ষা করবেন, ডক্টর ফরহাদ। কিন্তু এই কথা প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন, কিন্তু অনেকেই তাতে আশ্বস্ত হতে পারছেন না, বিশেষ করে বিরোধীরা। তারা তো রাজপথ পর্যন্ত ইতিমধ্যেই চলে এসছেন। জুলাই সনদে 33টা রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করছে এবং 84টা অনুচ্ছেদ ছিল, তার ভিতর 30টা অনুচ্ছেদ 33টা দল একমত, বাকি 54টা অনুচ্ছেদ দল একমত নয়, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এবং নোট অফ ডিসেন্ট দেওয়া মানে 30টা অনুচ্ছেদে একমত এবং বাকিগুলো হবে। এবং ওই নোট অফ ডিসেন্টের অনুচ্ছেদের নিচে লেখা আছে যে দল সংসদ ইলেকশনে বিজয় হবে এবং সেটা তাদের মতনভাবে কাজ করবে। এখন বিতর্ক তো 17 অনুচ্ছেদ 17, 100 জন সদস্য হবে উচ্চকক্ষে, এটা সবাই একমত হয়েছে। 18তে নোট অফ 100 সদস্যর ভিতর বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা বলছে বিএনপি পার্লামেন্টের সংসদ সদস্য অনুসারে হবে, আর অন্যরা বলছে যে না, অ্যাজ পার ভোটের রেশিও অনুসারে হবে। বিএনপি তো সবসময় চাচ্ছে যে জুলাই সনদের 4টে স্তর আছে, 4টে স্তরের ব্যাপারে তারা 3টেই বিএনপি একমত। গণভোটের 4টে স্তর এবং জুলাই সনদে যেটা আছে মিলাই, 4টে স্তরে প্রথমটা বিএনপি একমত, দ্বিতীয়টা প্রতারণামূলক এটা একমত না, তৃতীয়টা একমত, চতুর্থটা একমত। এর সাথে আর এখন ইদানিং পার্লামেন্ট এবং বাইরে খুব একটা জিনিস বলছে যে মানবাধিকার, তারপরে দুদক সহ অন্য তারপরে আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয়, এইগুলোর ব্যাপারে বিএনপি একমত হচ্ছে না। আমরা আইনমন্ত্রী স্পষ্ট দেখলাম যে না, এইগুলোর ব্যাপারে আমরা পরীক্ষা নিরীক্ষা করে সংস্কার করে পার্লামেন্টে বিল এনে তারপর এইগুলো আমরা করব, বিল আকার করে আমরা পাশ করব। এখন অনেকে তো আছেন, বিশেষ করে বিরোধী দল বা যারা আছে, যে জুলাই সনদ মানতেছে না। আর জুলাই সনদ মানতেছে না তো না, বিএনপি তো বদ্ধপরিকর যে জুলাই সনদ আমরা মানব। কোনটা মানব? যে 33টা জিনিসের 84টা অনুচ্ছেদের ভিতর 30টা অনুচ্ছেদ 33টা দল একমত হয়েছে, সেটা তো একবার পার্লামেন্টে পাশ হয়ে যাচ্ছে। আর বাকিগুলো যেটা নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করে তারপর এটা পাশ করবে। এখন এই জিনিসটা যদি বলা হয় যে বিএনপি জুলাই সনদ মানতেছে না, জুলাই সনদের নাই, জুলাই সনদ আমাদের আসলে অবশ্যই এটা যে জুলাই সনদের ব্যাপারে 24-এর আন্দোলন আছে, এটা ঠিক আছে, আমাদের ছেলেরা গুলি খাইছে, এবং এই জুলাই সনদের পিছনে করা আমরা দল ছিল, আমরা 13-14 বছর ধরে কন্টিনিউ এটাই বিরুদ্ধে এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এবং এই কারণে যদি এভাবে ঢালুয়াভাবে বলা হয় যে বিএনপি জুলাই সনদ মানবে না, এটা সঠিক বলা হচ্ছে না, এটা পলিটিক্যাল ভাবে। আসলে সংস্কার নিয়ে রাজনৈতিক দল যে ব্যাখ্যা দিচ্ছে, যে বক্তব্য দিচ্ছে, সেটি কতটা বৃহত্তর জনগণের কাছে গ্রহণযোগ্য। সংস্কার হওয়া উচিত তো রাষ্ট্র ব্যবস্থার, সেখানে এই জাতীয় ঐকমত্য কমিশনকেও কিন্তু দোষ দেওয়া যাবে না, কারণ রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানে ছিল শুরু থেকে। 8.5 মাস ধরে আলোচনা হয়েছে, এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম
মানে আলোচনার নমুনা। মানে আপনারা যদি আমরা এত এত যদি সংস্কারে আমরা মানে ব্যাপারে সম্মতি দিতাম, যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছিল যে 100 আসনে সরাসরি ভোটের নির্বাচন হবে, নারীর জন্য 100 আসনে। সেখানে কিন্তু বিএনপি জামাত দুই দলই এর বিরোধিতা করেছে, আপত্তি জানিয়েছে, এবং সে কারণে হয়নি। এখন যে প্রশ্নটা আসছে, যেসব জায়গায় বড় দুই দল আপত্তি জানিয়েছে সেটা নির্বাচন জাতীয় ঐক্যমত্য কমিশন বাতিল করে দিয়েছে, মানে সেটা নিতে সাহস পায়নি। আর যেখানে করেনি, যেমন উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে। এখন বিএনপি যদি সত্যি, এবং বিএনপি তো এই আলোচনার আগেই 31 দফায় উচ্চকক্ষের কথা আছে, এখন উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের আসন অনুযায়ী হয়, সেটা কিন্তু আরেকটি কি বলে যে পুরুষ বর্ধিত সভা হবে। ভাই যদি পার্লামেন্টে না আমাদের 50টা মহিলা সংরক্ষিত আসন, এটা কিভাবে হয়েছে? কিভাবে এটা হয়েছে যে মেম্বার অফ দি পার্লামেন্ট, আর সেটা হলো তাহলে এটা ভোটের অনুসার হয় না, এটা নারীর, এটা তো অসুবিধা কি? এটা সংরক্ষিত নারী আসন। আমরা কি উচ্চকক্ষ সংরক্ষিত পুরুষ আসন চাইবো? না না, উচ্চকক্ষ তো সেটা চাই না। তো কথা হচ্ছে সত্যি মানে বিএনপি এই যে ভোটের অনুপাতে মেনে নিলে কি সমস্যা? কোনো সমস্যা আছে? বরং তাতে হয়তো বিরোধী দল একটু বেশি আসন পাবে, মানে ভোটের হিসাবে পেলে বিএনপি অর্ধেক পাবে, অর্ধেক 51টা পাবে, আর বিরোধী দল 49টা এটা তো পাবে। ঐক্যমত কমিশনের এটা নোট অফ ডিসেন্টই রয়েছে, কারণ বিএনপি তো তাদের আচ্ছা এটা নোট অফ ডিসেন্ট আছে। সুপ্রিম কোর্টের বিচার বিভাগের স্বাধীনতা বা সুপ্রিম কোর্টের কর্তৃত্ব বিচার বিভাগের উপর অধস্তন সচিবালয় বা বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয়, এ ব্যাপারে তো বিএনপি নোট অফ ডিসেন্ট নাই। সুপ্রিম কোর্টের সচিবালয় তো বাতিল করে দিচ্ছে, তা তো বলি না বিএনপি। এখানে বলছে যে এটা সংস্কার করে যে অধ্যাদেশটা আছে, সেই অধ্যাদেশে কি কি ত্রুটি আছে, ত্রুটিপূর্ণ আছে। না ত্রুটিপূর্ণ, তার বড় ত্রুটিটা বলো। ত্রুটিপূর্ণ বললে তো হবে না, ব্যাখ্যা দিক, অথবা বিকল্প, আজকেই বিকল্প প্রস্তাব দিয়ে সংসদে পাস করে। ত্রুটিপূর্ণ যেটা আছে, যখন বিল পাস করবে, বিল আনবে, তখনই তো এটা বলবে যে এই ছিল, এখন এটাই করছে। এখন তো না, বিএনপি বলছে যে যদি বিএনপি সবাই বিএনপি কি বলছে যে আমরা সচিবালয় পৃথক করব না বলেনি, কিন্তু বিএনপি তো না, মাজদার হোসেন মামলার রায় হয়েছে কবে? কোনো সরকারই করে না। এরপর বিএনপি ক্ষমতায় এসেছে, এবারের না, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কোনো দল করেনি। কিন্তু কথা হচ্ছে যে মানুষের মধ্যে এই কারণেই এই ধারণা হয়েছে যে আজকে যদি এটা না হয়, হবে না। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেটা বলেন, এটা স্বাধীন বিচার ব্যবস্থা ছিল। আচ্ছা, আওয়ামী লীগের সময় ছিল? আওয়ামী লীগের সময় তো ছিল না, আর অন্তর্বর্তী সময় ছিল না, কিন্তু বিএনপির সময় যে হবে, এই নিশ্চয়তা তো বিএনপির কাছ থেকে আমরা চাই। এটা তো স্বাধীন বিচার ব্যবস্থা হচ্ছে। এই ইন্টারিম গভর্নমেন্টে 4500 জন লোক, বিএনপির আওয়ামী লীগের সময় 4500 ক্রস ফায়ার হয়েছে, 700 জন গুম হয়েছে। এখন আমরা বলি সুপ্রিম কোর্ট হলো কনস্টিটিউশনাল গার্ডিয়ান, তারা কি ব্যবস্থা নিছে? ব্যবস্থা নিতে পারে না, ক্ষমতাসীনদের জন্য নিতে পারে না। ইন্টারিম গভর্নমেন্টের সময় ক্ষমতাসীন কারা ছিল? ওই সময় নিয়ে নেই কেন? এখন ব্যাপারটা হচ্ছে এটাও বিএনপি করবে, অবশ্যই ওনার প্রশ্ন হচ্ছে সেই ধারাই অবত, তারা তো করেই নেই। সে না, এই সরকার সেই ধারা করবে না। এই সরকার যেহেতু এই যে এটাকে সংস্কার করে আইনগত দিক সব বিবেচনা করে বিলটা পার্লামেন্টে আইনে পাশ করবে, এবং আপনারা থাকবে, অবশ্যই দেখবেন যে বিচার ব্যবস্থা পৃথকীকরণ হচ্ছে, সচিবালয় হচ্ছে। দেখতে তো ভালো, কিন্তু সংখ্যাটা থেকেই যায়, কারণ একই ধারায় চলছে কিনা। এবং এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র সুপ্রিম কোর্টের সচিবালয় বা বিচারক নিয়োগের ইস্যু না, গুম, দুর্নীতি দমন কমিশন, এইসব বিষয়েও মানবাধিকার কমিশন যে অধ্যাদেশগুলো ছিল বিএনপি এবং ট্রেজারি বেঞ্চ, সেটাও বাতিল করে দিয়েছে। না, এই সবগুলো নিয়ে একেবারে আপনারা যদি দেখেন, আইনমন্ত্রী বলেছে গুম, মানবাধিকার কমিশনার, আদার দুর্নীতি, সমস্তগুলো যে এখন যে অবস্থা আসছে, এই অবস্থায় যদি পার্লামেন্টে পাশ করা হয়, এটা সঠিকভাবে আইনে পরিণত হবে না। এইটাকে আসলে সংস্কার করে প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখে পার্লামেন্টে বিল আনবে, তারপর পাস হবে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সমস্যাটা কি, কে কিভাবে দেখে?
যেমন দুদকের কাঠামোর বিষয়ে, মানবাধিকার কমিশনের বিষয়ে, এবং তখন গুম কমিশনের বিষয়টা আসেনি, এবং সংস্কার কমিশনগুলোর যেসব প্রস্তাব, বিএনপি কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনেই অনেকগুলো সুপারিশ করেছে, অনেকগুলো বিরোধিতা করেছে, এবং যাতে মনে করা হয় যে তারা যেসব বিষয়ে বিরোধিতা করেছে যেখানে ক্ষমতা খর্ব হবে, আর না, যেসব BNP তো যেসব খর্ব বিষয় করছে। গ্রহণ করেছে সেটা প্রেসিডেন্ট হচ্ছে ক্ষমতা বাড়বে। না না, যেখানে জবাবদিহির প্রশ্ন সেখানে সেটি বিএনপি রাজি হয়নি, আর আজকে বিএনপি ক্ষমতায় গেছে, সুতরাং সেটা তারা করবে না। ঐকমত্য কমিশনের ব্যাপারে তো বিএনপি ক্ষমতা ছিল না, ক্ষমতা এসে তো ক্ষমতায় ছিল না। 12ই ফেব্রুয়ারির পরে। তার আগে তো বলছে যে প্রাইম মিনিস্টার 2 বারের বেশি ক্ষমতা থাকতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না। এটা কে আনছিল? বিএনপি আনছে। বিএনপি বলছে যে পার্লামেন্টে এখন যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতা ভারসাম্য আনবে। এটা বিএনপি করছে। এই এই ভারসাম্যটা কিভাবে আসবে? ভারসাম্যটা ক্ষমতা বাড়া দিচ্ছে, কোথায়? এবং কি কি ক্ষমতা বাড়ানো হবে সেটা পার্লামেন্টে পাস হচ্ছে। পাশ হোক, তারপরে হ্যাঁ, এখন আপনি 2 মাস হয়েছে টাইম, এখন 2 মাসের ভিতরে পার্লামেন্টে পাস করবেন কিভাবে? এখানে আস্থা রাখতে হবে। আরেকটা প্রসঙ্গ খুব ঘুরপাক খাচ্ছে এবং আলোচনার মধ্যে আছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে আমরা বাণিজ্য মন্ত্রীর বক্তব্য শুনেছি, আমরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডক্টর জাহেদের বক্তব্য শুনেছি যে তারা এখনও পর্যন্ত মনে করছে যে চুক্তির মধ্যে তেমন কিছু নেই, যে বা এখনই বাতিল করতে হবে এরকম কোনো জায়গায় নেই। বাট বিরোধীরা বলছে যে এটা আসলে একেবারে দেশ বিক্রি করে না, দেওয়া। এই চুক্তির দেশ বিক্রি করা কি করা না, তার কিন্তু এই চুক্তির মধ্যে অনেকগুলো বিপজ্জনক দিক আছে, বিপজ্জনক শর্ত আছে। একটা হচ্ছে যে বাংলাদেশ কখনোই পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক তার যে প্রকল্প সেটা নিতে পারবে না, এটাই শেষ। দ্বিতীয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য শুল্ক সুবিধা আমরা পাচ্ছি, সেটা পেতে হলে তাদের কাছ থেকে পণ্য নিতে হবে, এবং সেই পণ্য হচ্ছে অনেক বেশি দামে নিতে হবে, এবং তাদের কাছ থেকে আমরা কম দামে পণ্য পাচ্ছি না। এখন সেখানে দেখার বিষয়। আরেকটা হচ্ছে তৃতীয় দেশ, বিশেষ করে চীনের বোধহয় কথা উল্লেখ আছে, যে চীনের প্রভাব কমাতে হবে। আমাদের বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীনের প্রভাব কমাতে হবে, সামরিক শক্তির ক্ষেত্রে চীনের প্রভাব কমাতে হবে। এখন এটি হচ্ছে কি, মানে আমাদের মতো দেশের যে সমস্যা, আমরা এতটাই অন্য দেশের উপর নির্ভরশীল। ভারত বলবে চীনের প্রভাব কমাও, যুক্তরাষ্ট্র বলবে চীনের প্রভাব কমাও, আবার চীন বলবে ভারতের প্রভাব কমাও, যুক্তরাষ্ট্রের প্রভাব কমাও। আমাদের একটা বোধহয় একটা কি বলে বটম লাইন যেটা ঠিক করতে হবে, যে কারো প্রতি ঝুঁকে না যায়, কারো প্রতি হেলে না পড়ি, একটা শক্ত অবস্থান নিলে কি করা যায় সেটা কিন্তু ইরান দেখিয়েছে। ইরানের জনসংখ্যা আমাদের চেয়ে বেশি না, যদিও সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, তেল শক্তিতে তারা অনেক বলীয়ান, কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের রাষ্ট্রনীতি, একজন নিরাপত্তা বিশ্লেষকের সাথে আলোচনা হচ্ছিল যে আমাদের এখন পর্যন্ত নিরাপত্তা নীতি নেই, স্বাধীনতার 55 বছর পরেও। কারণ আমরা দেখি সরকার আসলে কখনো এদিকে সম্পর্ক বাড়ে, ওদিকে সম্পর্ক কমে। যে জুলাই কি বলে শুল্ক চুক্তি নিয়ে প্রথমত হচ্ছে কোনো একজন উপদেষ্টা বললেন অথবা মন্ত্রী বললেন, সেটি যথেষ্ট নয়। এর যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোর সদুত্তর দেওয়া, তার প্রতিটি ব্যাখ্যা দেওয়া, এটা সরকারের পক্ষ থেকে। এটি ধরেন কেউ জিজ্ঞেস করেছে, তিনি বলেছেন সরকারে পুরো বেশ রাজনৈতিক পরিসরে, অর্থনৈতিক পরিসরে, বুদ্ধিভিত্তিক পরিসরে এটা বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং অনেকে বাতিল করেছে, অনেকে অন্তর্বর্তী সরকারের বিচারও চেয়েছে, যেরকম একটি আত্মঘাতী চুক্তি করার জন্যে তাকে বিচারের আওতায় আনা উচিত। তো সেক্ষেত্রে বিএনপি সরকার তো আর ওই সময় ক্ষমতায় ছিল না, তারা ক্ষমতায় এসেছে জনগণের কাছে, তারা দায়বদ্ধ। সুতরাং এটার একটা এটার কি বলে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা উচিত, যে সত্যি আমাদের কোথায় কোথায় ঝুঁকি আছে। অনেক দেশ কিন্তু চুক্তি স্থগিত করেছে, মালয়েশিয়া করেছে। আর যে আইনের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটা করেছিলেন, বা ট্রাম্পের যে আইনের ভিত্তিতে, যে আদেশের ভিত্তিতে, সেটি কিন্তু ওখানকার সুপ্রিম কোর্টে বাতিল করে দিয়েছে। আর যে
মূল কথাটি হচ্ছে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে। আর সেটি যদি না করতে পারি, এরকম হয়তো এখানে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি ঝুঁকে গেছি, আর এক চুক্তিতে হয়তো অন্য দেশের প্রতি হেলে পড়ব, সেটা যাতে না হয়। আর এটা মানে একেবারে রাজনৈতিক আলোচনার বাইরে কারিগরি আলোচনা হওয়া উচিত। মানে সত্যিকারভাবে কোথায় কোথায় আমাদের ঝুঁকি তৈরি হতে পারে এবং সেটা তুলে নেওয়া উচিত। একসময় তো ভারতের সাথে যে 25 বছর মেয়াদের চুক্তি ছিল, কোনো সরকার বাতিল করেনি, কিন্তু 75 মানে ওই চুক্তি আর কার্যকারিতা ছিল না। কারণ ওই চুক্তিতে ছিল এই দুই পক্ষের যে কোনো এক পক্ষ যদি আক্রান্ত হয় তাহলে অন্য পক্ষ সমর্থন করবে। তো এরকম পরিস্থিতি দাঁড়ায়নি, বা একেবারে দাঁড়ায়নি তাও না। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন যদি এই চুক্তির বলে ভারত বাংলাদেশকে আক্রমণ করে বসে। তা যাই হোক, সেটা কূটনৈতিকভাবে ফয়সালা হয়েছে। এখন এরকম যুক্তরাষ্ট্র মানে যুক্তরাষ্ট্রই সব সর্বনাশ, মানে এই চুক্তিই সব সর্বনাশের মূল, সেভাবে না ভেবে চুক্তির কোথায় কোথায় ঝুঁকি আছে, কোথায় কোথায় আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, আমার মনে হয় এভাবে দেখা উচিত। কারণ এই চুক্তি একতরফাভাবে বাতিল করার সামর্থ্য বাংলাদেশে আছে কিনা। দ্বিতীয় হচ্ছে এটা নিয়ে আলোচনা হচ্ছে। একতরফাভাবে বাতিলের সময়টাও বোধহয় চলে গেছে, এটা বোধহয় 2 মাস ছিল বোধহয়। 2 মাস 60 ডেজের একটা ইয়ে ছিল। না, তাও করতে পারে, আবেদন করতে পারে, বা মানে আমরা বলতে পারি যে এটা রিভিউ করতে পারে দুই পক্ষ মিলে, এটা যে পুনর্বিবেচনা বা আগে রিভিউ, সরকার করেছে, নতুন পর্যালোচনা হতে সরকার পারে। এসেছে, সেটা যে কোনো চুক্তি, এমনকি যুক্তরাষ্ট্রের। আর দেখার কি আসলে চুক্তিতে তো সব থাকে না। যেমন আমরা বোয়িং কিনবো এই চুক্তির অধীনে বা চুক্তির, এখন আমাদের বোয়িংয়ে লাভ না এয়ারবাসে, ফ্রান্স থেকে এয়ারবাসে লাভ, এখন সেটা নির্ধারণ করবে কে? আমাদের সরকারই করবে। তা সরকার করবে, এখন সেটা রাজনৈতিকভাবে করবে না সেটা কারিগরি, মানে তার যে অর্থনৈতিক দিকটা দেখবে, যে আমরা কোনটা টেকসই, কোনটায় আমাদের দাম বেশি, কোনটায় ঋণ সুবিধা বেশি, মানে সবটা মিলে। আর যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট এই কাজটা করেছেন, তিনি তো কারোর প্রতি সদয় হননি, সব দেশের উপরই। এখন চীনের উপর তো 135% শুল্ক আরোপ করেছেন, পরে কিন্তু তিনি বাধ্য হয়েছেন এবং কমিয়েছেন ওই সুপ্রিম কোর্টের মামলার আগেই। সুতরাং আমরা যদি চাপ দিতে পারি, আমরা যদি বলতে পারি জোরালোভাবে আমাদের কথা, তাহলে যুক্তরাষ্ট্র মানবে না কেন? এটা ঠিক, কিন্তু এটার প্রথম কথা হচ্ছে এই চুক্তিটা এই গভর্নমেন্টের সময় হয়নি, এটা ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপার। চুক্তির দ্বিতীয় কথা হচ্ছে চুক্তির যে বাতিল করার মেয়াদটা শেষ হয়ে গেছে। এখন আমাদের বাট ওই চুক্তি প্রক্রিয়ার মূল ভূমিকা পালনকারী কিন্তু এই সরকারে আছে। এখন আমাদের এইভাবে ঢালাওভাবে বলা যাবে না যে দেশ বিক্রির চুক্তি। সুনির্দিষ্ট চুক্তির প্রতিটা ক্লোজে দেখতে হবে যে কোনটা আমাদের জন্য ক্ষতিকারক আর কোনটা আমাদের জন্য লাভজনক। ক্ষতিকারক যদি এই চুক্তি যে কটা ক্লোজ আছে সেটাকে ব্যাপারে এই সরকার কী করবে? সরকার রিভিউ করতে পারে, আবেদন জানাতে পারে যে এটা এইভাবে না করে এটা এইভাবে করলে আমাদের এই ছোট্ট দেশের জন্য উপকার হয়। এখন যারা বলছেন যে এটা দেশ বিক্রি করার চুক্তি, বা বিভিন্ন আমাদের বিরোধী দল, তারা তো পয়েন্ট আউট করে বলি না এইগুলো, তাদের সাথে কলম আমেরিকার সম্পর্ক খারাপ না। ইলেকশন আগে তারা কলম খুব ভালোভাবেই করছে, যেহেতু সরকার গঠন করছে তারেক জিয়া সাহেব, তারেক জিয়ার পরে সমস্তগুলো দিলে দাও। তার বিরোধী দল তো বলা উচিত যে আসেন আমরা একটা কমিটি গঠন করি, কমিটি গঠন করে পর্যালোচনা করি কোনটা কোনটা রিভিউ করা যায়। ভরত ভাই, এখানে কিন্তু আপনার জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে বিরোধী দল এটা নিয়ে কিন্তু সমালোচনা করছে না। এটাই আশ্চর্য যে অন্য সব বিষয়ে বিরোধী দল এটা সোচ্চার থাকলেও এই শুল্ক চুক্তি নিয়ে কিন্তু কথা বলছে না। কারণ হচ্ছে জনপরিসরে আমেরিকা বিরোধী দলের দরকার আছে আমেরিকার নেক নজর পাওয়ার জন্য। এখন তারা মনে করছে হয়তো আমেরিকা তাদেরই সরকারি দলে নেবে, বিরোধী দলে নেবে। বিরোধী দল তো আবার ইন্ডিয়ার সাথেও দেখা করছে, দেখা করে আবার গোপন রাখছে, পরে বলছে। এখন কি বিরোধী দল তো বলে যে আপনারা ভারতের সম্মতিতে ক্ষমতায় আসছেন। আরে ভারতের সম্মতি তো তারা তো আগে প্রথম ভারতের সম্মতির জন্য গেছিল, গোপনে দেখা করছে, দেখা করার পর যখন এটা পাবলিক জানছে তারপর ফেলে আসছে। এখন তারা তো এখন বলে যে ভারতের সম্মতিতে আসছে, আবার বলে আমেরিকার সম্মতিতে আসছে, আবার 7 দিন পরে বলবে যে চীনের সম্মতিতে আসছে। এখানে জনগণ বিএনপি এবং তার জোট অ্যালায়েন্সকে ভালো
মনে করছে ভোট দিতেছে জনগণের জন্য আসছে। আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ আমাদের বসাইছে এবং জনগণকে ছাড়া আলাদা সবার সাথে আমাদের সুসম্পর্ক আছে, তাই বলে কেউ সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ক্ষমতা গঠন করি না, জি, মানে বিএনপি। শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস, মিস্টার সোহরাব হাসান। আসলে তো এই সরকারের বয়স 2 মাসের কিছু বেশি, এর মধ্যেই জ্বালানি সংকট একটা বড় ভয়াবহ। কিন্তু সরকারের যে পরিচালনার ধরন, সেখানে বোধহয় কোথাও না কোথাও দুর্বলতা আছে, ঘাটতি আছে। আর সেটি জ্বালানি সংকট বলি, আর সেটি বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা। কারণ বিদ্যুৎ প্রথমেই দেখা হলো ঢাকা শহরে মানুষ যাতে ঢাকা শহরে মানুষই সরকার আনতে পারে এবং সরকার ফেলতে পারে, সুতরাং ঢাকা শহরে কোনো লোডশেডিং না করে বা লোডশেডিং একেবারেই কম করে গ্রামাঞ্চলে 110 মেগাওয়াট ঢাকা শহরে দিচ্ছে। আচ্ছা, যাই হোক দিচ্ছে, এটাও কিন্তু সমালোচনার মুখে। কারণ গ্রামের লোডশেডিং হলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, গ্রামে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়, গ্রামের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এখানে যে বিষয়টি বলবো যে সরকার 2 মাসে অন্যান্য অতীতের সরকার থেকে যে ভিন্ন, এটি প্রধানমন্ত্রীর কিছু আচরণ, কিছু শিষ্টাচার, কিছু বেশ নমনীয়তা এবং এই যে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি না করা, এটি খুব ভালো পদক্ষেপ। কিন্তু সার্বিকভাবে সরকার পরিচালনা এবং দল পরিচালনা, সরকার আর দল কিন্তু একাকার হয়ে গেছে। এটা হচ্ছে বিপদের কথা। এবং এখনই মাত্র 2 মাসের কিছু সময় হলো তো জনমনে এই ধারণা হয়েছে সরকার দলকে সামাল দিতে পারছে না। এই ধারণাটাকে পাল্টাতে হবে। যদি পাল্টাতে পারে তাহলে এটা সরকারের জন্য স্বস্তি, আর যদি না পারে তাহলে কিন্তু ডক্টর ফরহাদ, পুরানো এই সরকারটা নির্বাচিত সরকার। এই নির্বাচিত 2 মাসে আমরা যেটা দেখছি যে এই সরকার কৃষকদের তার নির্বাচনের ওয়াদা পূরণ করার চেষ্টা করছে। একটা কৃষকদের কৃষি কার্ড দিচ্ছে, সরকার খাল খনন করতেছে, সরকার ফ্যামিলি কার্ড করতেছে। এবং তারেক জিয়া সম্ভবত দেশের প্রাইম মিনিস্টার উনি বলেছিলেন যে সরকার এবং দল একসাথে থাকবে না, যে দলের পোস্ট হোল্ড করবে সে ক্যাবিনেটে যেতে পারবে না। এবং যে কথাটা এখন আপনি যেটা বললেন, সরকার এবং দল 1 নম্বর থেকে শুরু হবে, সরকার দল 1 নম্বর থেকে শুরু হবে না, শুরু কোন থাকতে হবে, নিচের থেকে উপরতে হবে, সেটা পরের ব্যাপার, সেটা সময় বলে দেবে। এবং এইটার ব্যাপারে আমাদের এখন মেন কথা হচ্ছে যে জনগণ তাকে সাহায্য করতে হবে সরকারকে। কারণ দেশটা বাংলাদেশ আমাদের সবার দেশ। আমার শুধু একটা সরকারের উপর ডিপেন্ড করে থাকলে হবে না, জনগণ সাহায্য করতে হবে, বিরোধী দলকে সাহায্য করতে হবে, সাংবাদিকদেররাও সাহায্য করবে, তাহলে বাংলাদেশ একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। আর না করলে এই দেশ যদি ক্ষতি হয়, আপনারা সরকার সবাই করতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম উৎসব দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সোহরাব হাসান এবং ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, যাত্রার শুরুতেই যেটা মনে হয়েছিল যে সংসদ সদস্যরা অনেকখানি বদলে যাবেন, যেটা প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নিয়েছেন সংসদ নেতা হিসেবে তাদেরকে আহ্বান জানিয়েছিলেন, সেটা তারা মেনে নিয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে যে সংসদ সদস্যরা তাদের সুযোগ সুবিধার দিকে আবার মনোযোগী হয়ে উঠতে শুরু করেছেন। তাহলে মানুষ প্রশ্ন তুলবে আসলে বদলটা কোথায় হলো। বরং একদিকে 133টি অধ্যাদেশ নিয়ে সংসদের এই প্রথম অধিবেশন ব্যস্ত ছিল, একই সঙ্গে তাদের সুযোগ সুবিধার কথা যতখানি আলোচনা হয়েছে, অন্যান্য সংকট নিয়ে সংসদে ততখানি আলোচনা হয়নি। এগুলো মানুষকে আসলে শুরু থেকেই হতাশ করতে শুরু করেছে। মাথায় রাখতে হবে যে এই সময় জ্বালানির সংকট আছে, এই সময় বিদ্যুতের সংকট তীব্র হচ্ছে, একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। এগুলো অ্যাড্রেস না করে, এগুলো সমাধানের পথ না বের করে ওই আলোচনা করলে মানুষকে হতাশ করে। এবং এই জায়গাটা দেখা যাচ্ছে আলোচনাটা বিরোধীরা শুরু করছেন এবং সরকারি দলের সদস্যরাও সেখানে মোটামুটি টেবিল চাপড়ে সেটাকে সমর্থন করছেন। আমি মনে করি এই জায়গায়, এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নিজে বদলালে হবে না, তার পারিষদবর্গকে বদলাতে হবে, তার দলের অন্যান্য নেতাকর্মীদেরও নিজেদের বদলাতে হবে। এরই সঙ্গে যুক্ত হয়েছে দেশের নিরাপত্তার সংকট। আমরা মিস্টার সোহরাব হাসান প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আলোচনা করছিলেন খানিকটা, যে এটাকে কমিয়ে আনা
ইতিবাচক দিক, কিন্তু একই সঙ্গে এর ঝুঁকিটাও মাথায় রাখতে হবে। কিন্তু সেই সঙ্গে সামগ্রিকভাবে দেশের পুলিশের যে বার্তা আমরা পেলাম যে যে কোনো সময় দেশের বড় স্থাপনাগুলোতে, সরকারি স্থাপনাগুলোতে হামলা হতে পারে, জঙ্গি হামলা। এই জঙ্গি বা উগ্রবাদী গোষ্ঠীর বিষয়ে অনেক দিন ধরেই অনেকে সতর্কবার্তা উচ্চারণ করছিলেন। বিগত অন্তর্বর্তীকালীন সরকার সেটা আমলে নেয়নি, কিন্তু আমার মনে হয় এই জনপ্রতিনিধিত্বশীল সরকার বা এই সরকার, এবং এই সরকারকে মাথায় রাখতে হবে যে তারা অতীতে 2001 থেকে 2006 যখন ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখনও কিন্তু এই বিদ্যুতের সংকট, জঙ্গি সমস্যা এগুলো সেই সময়টাতে ছিল। কাজেই এটা অনেকেই যেন বলতে না পারেন যে এটা বিএনপির সঙ্গেই যায় আসলে। কাজেই বর্তমান ক্ষমতাসীনদের এই বিষয়ে অত্যন্ত সতর্ক হতে হবে। জুলাই চার্টার নিয়ে প্রধানমন্ত্রী বারবার আশ্বস্ত করছেন, যদিও 2 মাসেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না, বা অন্যান্য কিছু বিষয় নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে, তারপরও মানুষ আস্থা রাখতে চাইবে যে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা তার কথা রক্ষা করবেন। এবং সেটা দেখবার জন্য আসলে আমিও মনে করি যে, বা আমরা অনেকেই মনে করি যে এটা অন্তত 4 মাস 6 মাস সময় দেওয়া দরকার, যে আসলে তারা জঙ্গিকারগুলো করেছেন তাদের 31 দফায় কিংবা তাদের ম্যানিফেস্টোতে বা জুলাই চার্টারে নোট অফ ডিসেন্ট সহ যেগুলো স্বাক্ষর করেছেন সেগুলো তারা পালন করবেন কি না। একই সঙ্গে আরেকটা প্রসঙ্গ এখানে আলোচনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি বাংলাদেশের, সেই চুক্তির আমরা আসলে এটি নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোনো পক্ষই আসলে সেই অর্থে ব্যাখ্যা দেয়নি যে এখানে 2 দেশের স্বার্থ কিভাবে সংরক্ষিত হচ্ছে, কোন পক্ষ বেশি লাভবান হচ্ছে, কোন পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আলোচনাটা, এই ডিসকোর্সটার মধ্যে 2 দেশের সরকারই আসলে নিজেদেরকে এনগেজ করা বা এটাকে আলোচনায় নিয়ে আসবার চেষ্টা আমরা দেখিনি। কাজে এটা একটা হতে পারে রিভিউ, আরেকটা হতে পারে সরকারের দিক থেকে এগুলো বলা যে এখানে হয়তো কিছুটা স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এখানে আমরা অর্জন করতে পারছি বা আমাদের জন্য লাভজনক। এই বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। শুধু এই চুক্তি নয়, অন্যান্য যে আন্তর্জাতিক চুক্তিগুলো আছে আমরা আশা করব যেগুলো ভবিষ্যতে সংসদে আলোচনা হবে, সংসদীয় কমিটিগুলো চুলচেরা বিশ্লেষণ হবে, এবং সেটা করলেই আসলে দেশ শক্তিশালী হবে, জনগণ আস্থা পাবে, এবং জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক যখন সুদৃঢ় হবে, অন্যান্য দেশও এই সরকারকে সমীহ করবে বা যে কোনো সরকারকে সমীহ করবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।